বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিহার সরকার প্রায় 4 লক্ষ নন টিচিং, টিচিং এবং যত কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী আছে তাদের প্রত্যেকের জন্য স্থায়ীকরণের একটা ব্যবস্থা করতে চলেছে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখনো বহু দূর পিছিয়ে। আমাদের বর্তমান যে সরকার আছে তারা কিন্তু এখন এই বিষয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না, অন্তত আমরা তো চোখে দেখতে পাচ্ছি না। ঠিক এই বিষয় নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট যেটি অলোক সরকার মহাশয় করেছিলেন এবং তার উপরে কমেন্ট করেছেন সঞ্জয় গুহ মহাশয়। তার সঙ্গে একটু কথা বলার জন্য তাকে আজকে আমার চ্যানেলে পেয়ে গিয়েছি। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। নমস্কার। আচ্ছা সঞ্জয় দা, এই যে বিহার সরকার এত বড় একটা কাজ করতে চলেছে অথচ আমাদের সরকারের কোনো হেলদোল নেই, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, প্রথমে একটু সংশোধন করে দিই। করতে চলেছে না, ওদের অলরেডি গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। এই গেজেট নোটিফিকেশনটা আমার কাছে অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, সুতরাং করতে চলেছে না, ওদের গেজেট নোটিফিকেশন পেয়ে গেছে মানে অর্ডার হয়ে গেছে। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের এখানে হচ্ছে না কেন। ঠিক আছে, একদম। এইটা তো মানে একটু বিশদে বলতে হবে। প্রথম কথা হচ্ছে 2009 এই সরকার ক্ষমতায় আসার আগে রানী রাসমণি সবাই বলেছিল যে বামফ্রন্ট সরকার বিদায় নিলে যে সরকার এখন বর্তমানে আছে তারা ক্ষমতায় আসলে প্রথম কাজ হবে সিঙ্গুরে জমি ফেরত এবং পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। যথারীতি পার্শ্ব শিক্ষকরাও উৎসাহিত হলো এবং সরকার পরিবর্তন ঘটলো এবং 2011-তে এই সরকার ক্ষমতায় এলো এবং 2011 আমার মনে আছে ডেটটা 3রা জুন এই সরকার সিদ্ধান্ত নিল, রাইটার্স বিল্ডিং থেকে ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী যে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হবে এবং পার্শ্ব শিক্ষকদের 6 মাসের থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ী করা হবে। কিন্তু সেই ধাপ আজ অব্দি এক ধাপও এগোয়নি। আজকে 11 থেকে 2023 শেষ, 12 বছর জীবন থেকে অতিক্রান্ত, এক যুগ। আচ্ছা, এই ধাপটা যে এগোয়নি বললেন, এটার ভেতরে কি কোনো কারণ আছে? কি হতে পারে? এটার ভিতরে কারণ কি আছে আমার ব্যক্তিগতভাবে ঠিক জানা নেই, তবে যেটুক আমি ওনার সঙ্গে একবার সৌভাগ্যক্রমে কথা বলতে পেরেছি, যদি পার্শ্ব শিক্ষকদের অনেকের ধারণা মাননীয়ার সঙ্গে দেখা করতে পারলে কিছু একটা সলভ হবে। হ্যাঁ, কিন্তু তাদেরকে উদ্দেশ্যে বলি, আমি তখন ঐক্যমঞ্চের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম এবং প্রায়ই আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতাম এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত সচিব তিনি একদিন আমাদেরকে বললেন ঠিক আছে তোমার সাথে দেখা করিয়ে দেবো। ঠিক আছে, সেই সময় ওনার বাড়িতে ভগীরথ ঘোষ এবং আমি ছিলাম। ঠিক আছে, এইবার মুখ্যমন্ত্রী গাড়িতে উঠবে সেই সময় আমাদেরকে 2 মিনিট কথা বলতে দেওয়া হবে বলে ওনার ব্যক্তিগত সচিব আমাদের বললেন এবং বসতে বললেন। সেই সময় যে ফাইলটা ওনাকে দেওয়া হবে সেই ফাইলটার জন্য ভগীরথের হাতে তখন ছিলটা, সে বেরিয়ে গেছিল ফাইলটা আনতে। এবার বাড়ি থেকে যেখানে ওয়েট করতে হয় সেই জায়গাটা অনেকটা ডিস্টেন্সে একটা আছে, সেখানে ওয়েট করতে হয়। এবার আমি ওনার বাড়ির ওইখানে ওয়েট করছিলাম, ঠিক তদারকি সেই সব ভগীরথ বেরিয়ে যাওয়ার 2-4 মিনিটের মধ্যেই আমাদের ডাক এসছে যে পার্শ্ব শিক্ষকরা আছেন, আসুন কথা বলুন। তখন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে জাস্ট বেরিয়েছে। এই সময় আমি গিয়ে ওনাকে বললাম যে দিদি আমাদের সংসারটা চলছে না, তখন মনে হয় 8,000 কত টাকা মাইনে পেতাম আমরা, আমাদের এই জায়গায় আর চলছে না, আমরা পারছি না। 2017 সালে ওটা অক্টোবর মাস ছিল, ভাইফোঁটার ঠিক 1 দিন কি 2 দিন পরে। তো উনি বললেন যে আমি কি করবো, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, আমি তো তবু চালাচ্ছি। হ্যাঁ, তোমার তো 10% রিজার্ভেশন করে দিয়েছি, ওতে দিয়ে তোমরা আস্তে আস্তে সবাই হয়ে যাবে। তো সেই বছর 10% রিজার্ভেশনটা ছিল না, যে নোটিফিকেশনটা বেরিয়েছিল টেট। তাই বললাম দিদি ওইটাও তো এবছর দেয়নি 10% রিজার্ভেশনটা, ওরা দেয়নি। ঠিক আছে, আমি 500 টাকা বলে দেবো বলে উনি উঠে বেরিয়ে গেলেন এবং যথারীতি তারপরের দিন ওই বিকাশ ভবন থেকে ফোন এসেছিল এবং আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করলাম এবং আবার সাইটটা ওপেন করে আবার আমাদের রিজার্ভেশনটা ফর্মটা ফিল আপ করলাম এবং যাই হোক সেই সময় কিছু লোক পেল। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সিনারিওটা। ঠিক আছে, এইবার মুখ্যমন্ত্রীর কথা শুনে আমার যেটা মনে হয়েছিল সেই সময় নিরিখে যে ওনার বক্তব্য ছিল কেন্দ্রীয় সরকার দেয় না এবং আমরা এখনো বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে শুনি কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। সেই জন্য তখন আমার মতামত ছিল যে আন্দোলন যেমন চলছে চলুক, তার সাথে আমরা একটা কেস ফাইল করি, সেখানে কেন্দ্রীয় সরকারকেও আমরা পার্টি করব। আমরা ব্যাপারটা বুঝতে চাই যে কে টাকা দিচ্ছে না, কোথায় প্রবলেমটা। ঠিক আছে, কিন্তু সেই সময় তৎকালীন যে সংগঠন আমি করতাম তারা এই বিষয়টা খুব একটা উৎসাহ দেখায়নি, তারা আন্দোলন করলো, দুবার বেশ বড় সড়ো আন্দোলন করলো। পরবর্তীকালে আমার সঙ্গে মতান্তর হয়, আমি বেরিয়ে এসে সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি তৈরি করি এবং বেশ কিছু মানুষকে নিয়ে
আমরা মানে প্রায় শখানিক পার্শ্ব শিক্ষককে সঙ্গে নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে যে কেস করি গত বছর নভেম্বর মাসের দিকে ফাইলটা হয়, এবং তারপর ধারাবাহিকভাবে আমাদের কেসের ডেট পেয়েছি এবং প্রায় 17-18টা হিয়ারিং হয়েছে। এবং তার মধ্যে দিয়ে বিচারপতি পর্যবেক্ষণ আমরা এইটুকু অনুধাবন করতে পেরেছি যে উনি বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে একটা বঞ্চনা চলছে, এবং ওনার বিভিন্ন বক্তব্যের মধ্যে সেটা আমরা বুঝেছি যে কি করে আমরা একজন মানে কম যোগ্যতা সম্পন্ন লোকের থেকে আমরা বেশি যোগ্যতা হওয়ার পরও কম মাইনে পাই। এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের কাছে এই বিষয়ে হলফনামা চেয়েছে, তারপর তারা উত্তর দিয়েছে, সেই হলফনামার পর আলোচনা হয়েছে, এবং মোটামুটি আমাদের যা অনুধাবন যে এটা অনেকটা শেষের পর্যায়ে চলে এসেছে। এটা হচ্ছে কোর্টের একটা দিক গেল। আচ্ছা, আবার কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে আমরা কেন করি সেই ব্যাখ্যাটা আমি এটা দিলাম। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকে বলেন দেখা করলে অনেক কিছু হবে, তাদের উদ্দেশ্য আমি বার্তাটা দিলাম, দুটো অর্থ হলো। আর 3 নম্বর হচ্ছে আমাদের দুর্দশার অন্যতম কারণ হচ্ছে আমাদের নেতৃত্ব। আমাদের নেতৃত্বের মধ্যে রাজনৈতিক নেতা হওয়ার বাসনা বেশি, তারা পার্শ্ব শিক্ষক কম, রাজনৈতিক নেতৃত্ব বেশি। ঠিক আছে, এবার এবার ব্যাপারটা হচ্ছে যার ফলে যা হয় যে রাজনৈতিক কথাবার্তা বললে সভাপতি আপনাকে রাজনৈতিক স্ট্যাম্প মেরে দেবে, এবং আপনাকে কিন্তু ওই সেই কারণে বলে যে এরা সব এই এই দলের লোক, এদের কিছু করবো না। যা হয় এখন রাজনীতির নামে গণতন্ত্র, কিন্তু প্রকৃতপক্ষে বিরোধী দল করলে তাকে একটা সুযোগ কম দেওয়া হয়, যার ফলে পার্শ্ব শিক্ষকরা স্ট্যাম্প হয়ে গেছে, হয় এরা সিপিএম এর লোক নয় বিজেপির লোক। এবার তৃণমূল সংগঠন আছে, নেই এমনটা নয়, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এত খারাপ, এত পোর, এবং প্রত্যেকবার পার্শ্ব শিক্ষকদের যে তৃণমূল সংগঠনের যেসব নেতৃত্ব চয়েস করা হয় তারা অত্যন্ত নিম্নমানের, যাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কোনো দূর দূরান্ত যোগাযোগ নেই। আগে যে ছিলেন তার সঙ্গেও নেই, এখন যে আছেন ঠিক আছে সে তো পার্শ্ব শিক্ষকই নয়, যার ফলে কোনোদিন সেইভাবে তৃণমূল সংগঠনের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের সেইভাবে সখ্যতা গড়ে উঠতে পারেনি, এটা একটা কারণ। এবং তারা আমাদের কথা খুব একটা নেতৃত্বের সঙ্গে বলতেও পারে না, এবং যার ফলে আমাদের কিছু হয় না। দু একটা সেলফি টেলফি দেয়, তাতে তাদের 2-4 জন পার্শ্বদ খুব খুশি হয়, কিন্তু আলটিমেটলি পার্শ্ব শিক্ষকদের তাতে কোনো লাভ হয় না। এই একটা পার্ট গেল। আরেকটা পার্টের সমস্যার কারণ হচ্ছে নেতাদের দাম্ভিকতা। মানে আপনি দেখবেন যে কোনো নেতাকে ফোন করবেন, তার কথা বলার সময় নেই, হ্যাঁ ভীষণ ব্যস্ত, হ্যাঁ, কিন্তু এটা বোঝে না পার্শ্ব শিক্ষক না থাকলে তুমি কিসের নেতা ভাই। আর আজ পর্যন্ত অনেকে বলে যে আপনারা সবাই এক হন, এক কি করে হবে? প্রত্যেকে তো রাজনৈতিক বাইন্ডিংস আছে, অমুক নেতা বিজেপির লোক, তমুক নেতা সিপিএম এর লোক, তমুক নেতা তৃণমূলের লোক, পার্শ্ব শিক্ষকদের নেতা কোথায়? কোন নেতা বলেন আমি পার্শ্ব শিক্ষক নেতা? পার্শ্ব শিক্ষকদের নেতা হয়তো 2-1টা সংগঠন আছে যারা নিরপেক্ষ সংগঠন হিসেবে কাজ করছে, যেমন স্বামীনাথের রাজ্য পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, সমন্বয় সমিতি, ওটা একটা নিরপেক্ষ সংগঠন। আর আমাদের হচ্ছে সাধারণ পার্শ্বিক উন্নয়ন সমিতি, একটা নিরপেক্ষ সংগঠন। যার ফলে এই দুটো সংগঠন কেস করা সত্ত্বেও সরকার কিন্তু তাদের এগেন্স্টে কোনো রকম কোনো হিংসাত্মক বা কোনো দমনমূলক কোনো কার্যকলাপ করেনি, কারণ সরকার এটা বুঝেছে যে এরা নিজেদের পেশার স্বার্থে এরা কেস করেছে। এবার দেখুন, আপনি কেস করলে যার বিরুদ্ধে কেস করবে সে তো লড়বেই, যে ভুল সেও লড়ে, যে ঠিক সেও লড়ে। সুতরাং সরকার সরকারের মতন করে লড়বে, আমাকে আমার মতন করে তথ্য দিতে হবে, এবং প্রতিটা তথ্যই আমরা যা ওদের উকিল আর্গুমেন্ট করে তার সপক্ষে বা বিপক্ষে যা হোক আমরা দিয়েছি, ওরা সুবিধা করতে পারছে না, সেই জন্য এতদিন ধরে কেসটা চলছে। আর যদি আমাদের সেরকম ডকুমেন্টেশন না থাকতো তাহলে এতদিন আমাদের কেসটা ডিসমিস হয়ে যেত, হয়ে গেল। আচ্ছা, আমার আরেকটা কথা বলছি, আরেকটা হচ্ছে আরেক শ্রেণীর পার্শ্ব শিক্ষক আছে তাদের জন্য আমাদের সবচেয়ে দুরবস্থা, যে আমি বিভিন্ন আন্দোলন থেকে দেখেছি, বিভিন্ন কোর্ট কেস বলুন, আন্দোলন বলুন, যাকেই বলুন, এই 45-46 হাজার পার্শ্ব শিক্ষকের মধ্যে 1% পার্শ্ব শিক্ষক হচ্ছে সক্রিয়, যারা যে কোনো সংগঠনের আন্দোলনে যায়, যারা যে কোনো সংগঠনের কেসে যায়, টাকা দেয়, কিন্তু আর বাদ বাকি 99% মানে 5,000, 45,000 মধ্যে 45,000 মধ্যে মাত্র 5,000 লোককে আপনি সবসময় সোশ্যাল মিডিয়া বলুন যেখানে বলুন অ্যাক্টিভ পাবেন। আর বাদ বাকি ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক একটা অ্যাডজাস্টমেন্ট করে সেটিং করে চলে, তারা হবে ও সবার হলে আমার হবে, ঠিক আছে। এই 5-6টা কারণের জন্য আমরা বিভক্ত, যার ফলে এই সুযোগ সরকার নিচ্ছে যে এদের কিছু না করলেও চলবে, যার ফলে অন্য রাজ্যে হয়, আমাদের রাজ্যে হয় না। আচ্ছা, আমার একটা কথা বলুন, আপনি তো অলোকদার পোস্টে একটা কমেন্ট করেছেন, উনি একটা আন্দোলন সামথিং কিছু একটা ডাকছেন, এবং তাতে আপনি সমর্থন করেছেন সেই বিষয়টাকে। এবার তাহলে কি আপনারা কেস করার ফলে যে কোর্টের যে ব্যাপারটা তার উপরে আস্থা হারিয়ে ফেলছেন? না, কেন আস্থা হারাবো? সময় শুনুন, ব্যাপারটা হচ্ছে সবসময় সময়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে।
সময় সময় এবং পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। কোর্টের উপর একটু আস্থা হয়নি, কারণ আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের উপর একজন ভারতীয় নাগরিকের সম্পূর্ণ আস্থা আছে। কোর্টে দেরিতে হলেও তার রায় হবে। আজকে 10%-এর রায় কি হয়নি? 7 বছর পরে হলেও তো হয়েছে। আর আমরা তো 19 বছর ধরে বঞ্চিত। কোর্ট কেস তো আমি করেছি 1 বছর হয়েছে সবে। ঠিক আছে, 18 বছর যদি আপনি বঞ্চিত থাকতে পারেন এত নেতাদের এত বড় বড় ভাষণের পরও, তা আপনি 1 বছর তো আমায় সময় দিয়েছেন। আমি তো আপনাদের মতো নেতা নই। হ্যাঁ, এখন আপনি জোর করে আমার নেতা বানানোর আলাদা প্রশ্ন। তার কারণ আমিও এই নেতাদের ছত্রছায়ায় ছিলাম, ভেবেছিলাম এরা কিছু করবে, এরা কিছু করবে, কিন্তু থাকতে থাকতে বুঝলাম এরা কিছু করবে না। এবার আমি এগিয়ে এসে একটা কাজ করলাম, তার মানেই যে আমি নেতা এমনটা নয়। আমিও আপনার মতন সাধারণ পার্শ্ব শিক্ষক, আপনার মতনই মাইনে পাই। আমার স্কুলের ছুটিও নষ্ট হয়, আমার মতন ম্যানেজ করে আমাকে করে যেতে হয়। ঠিক আছে, সব আপনার মতনই আমি, আমার কোনো আলাদা আলাদা নেই। যেটা দেখবেন আমাকে যেই ফোন করুক ফোন পায়, ফোন যদি না পায় আমি ঘুরিয়ে ফোন করি। নেতা না বলি তো সেটা করি, নেতা হলে এই করতাম না। একদম এবং আমি একদম। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নই। প্রমাণ করতে পারবেন না যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো পোস্ট করি বা কোনো কথা বলি। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু আর একটা আন্দোলন, সময়। আন্দোলনের কেন আমি বলেছি, আমি আবারও বলছি, এখনো বলছি, কোর্ট কেস যেরকম চলছে সেরকম চলবে। সেখানে আমরা জিতবই, কারণ এটা এমন একটা ম্যাটার, এটা হারার কোনো জায়গা নেই। এক। আর 2 নম্বর, আন্দোলনের কথা কেন বলেছি, যে রাজনৈতিক নিরপেক্ষ আন্দোলন, কোন রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে নেতাদের মঞ্চে তুলে 72 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, বা আমি পার্লামেন্টে গিয়ে সব বলে, ওই সব নেতা দরকার নেই। আমাদের সমস্যা আমরা বলবো, আমরাই আন্দোলন করব। এরকম যদি রাজনৈতিক নিরপেক্ষ আন্দোলন যদি করতে চায় কোনো সংগঠন, সেই সংগঠনের পাশে সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি আছে এবং আচ্ছা, থাকবে। রাজনৈতিক দল বাদ দিলাম, মানে বিরোধী দল বাদ দিয়ে আমরা যদি সরকারপন্থী দলের হয়ে, মানে দল হয়ে লড়াই করি, সেটাও কি খুব একটা খারাপ হবে? ব্যাপারটা সরকারপন্থী সংগঠন তো আর আন্দোলন করবে না। তারা তো ওই আলাপ আলোচনায় বিশ্বাসী, 2 বছর ধরে তারা আলাপ আলোচনা করছে। প্রত্যেক মাসেই শুনি পরের মাসে ইন্ডোর হবে। হ্যাঁ, সে পঞ্চায়েতের আগে থেকেই শুনতে পাচ্ছি। সেটা ওরা বলতে পারবে ওরা কি করবে না করবে। কারণ ওদের ওরা তো সেই 5,000 টাকা মাইনে বাড়লে চোখ থেকে জল বেরিয়ে আসে, মানে এত টাকা মাইনে বাড়িয়েছে। ঠিক আছে, ওদের ওদের ব্যাপারটা আলাদা। ওরা পদ পেলে খুশি। ওদের পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়ুক কমুক সেটা ওদের ইস্যু নয়। ওদের ইস্যু আমাকে একটা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক পদ পেলেই ওরা খুশি। সুতরাং সরকারি সংগঠনের কথা আমার বলে লাভ নেই। কিন্তু আমার আমার ভূমিকা একটা প্রশ্ন আছে, যে এর আগেও তো মোটামুটি একটু বড় আকারের আন্দোলন, যেটা একটা 72 দিন, একটা 32 দিনের যে আন্দোলনটা হয়েছিল, তাতে তো আমরা সেরকম কিছু পাইনি। তাহলে আবার যদি আন্দোলন করি, আমরা কি না, কিছু পাবেন কি পাবো? করে? পাবেন কি করে? আপনি যে আন্দোলন মানে তো এই নয় যে আপনি বিরোধী দলের নেতাকে মঞ্চে এনে তাকে দিয়ে সরকারের বিরুদ্ধে গরম গরম কথা বললেন, ওতে ওতে হাততালি পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ওতে ওতে রাজনৈতিক ভাবে আপনি মাইলেজ পেতে পারেন, টিভিতে আপনার মুখ দেখাতে পারে, কিন্তু তাতে আপনার অভীষ্ট লক্ষ্য সফল হতে পারে না। এই যে আমাদের বিষয়টা, এই পরশুদিন আমার এখান থেকে সিএনএ লাইভ হলো, আমি কিন্তু নিজে বলিনি, আমার স্কুলের অন্য টিচারকে দিয়ে বলিয়েছি। পেপারে 8টা পেপারে ফলো করে বেরিয়েছিল আমাদের কেসের ব্যাপারে। কোথাও সৈকত দেবমাল্য বা সঞ্জয় গুহর নাম নেই। সুতরাং নামের কাঙাল আমরা নই। কিন্তু যারা নামের কাঙাল, ওই তারাই আন্দোলনগুলোর নেতৃত্ব দিয়েছিল, যার ফলে তাদের পদ বেড়েছে। কেউ রাজ্যতে নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব হয়েছে, কেউ ভোটে দাঁড়িয়েছে। তা আমরা তো এগুলো কোনোটাই চাই না। আমরা চাই ভাই আমার মাসের শেষে যেন অন্তত 20-25 হাজার টাকা পকেটে আসে, তাতে আমার সংসারটা ভালো করে দিলে। আমি তো লড়ছি আমার সংসারের জন্য দাদা, দিদি। আমি তো অন্যের জন্য, অবশ্যই আমার ভালো হলে অন্য ভালো হবে, কিন্তু বেসিক্যালি আমি যে এত দৌড়াচ্ছি, আমি মাইনেটা বেশি পেলে আমার সংসারটা ভালো চলবে, এটাই আমার মূল মোটো। একদম। আমার নেতা ফেতা হয়ে লাভ নেই, কারণ ওইসব অন্য ব্যাপার, সেটা তো ওগুলো অন্য জায়গার ব্যাপার, এটা পেশাগত ব্যাপার। এখানে আমার চেষ্টা করতে হবে, আমার যেভাবে হোক 20-25 হাজার টাকা মাইনে আমার আদায় করতে হবে সরকারের কাছ থেকে। ঠিক আছে, সেটার তাহলে জন্য যা করার তাই করবো। আমার সরকার পরিবর্তনের লড়াই নয়, সরকারের বিরুদ্ধে লড়াই নয়। ঠিক আছে, সরকারের নীতি পরিবর্তন ঘটাতে যেটা করা দরকার সেটা করব। হুম। তাহলে সর্বশেষ প্রশ্ন, যে আমাদের যে পদমর্যাদার কেসটা চলছিল, তার এখন বর্তমান হাল হকিকত কি আছে? তার হালহকিকত যেরকম ছিল সেরকমই আছে। মাননীয় বিচারপতি জানুয়ারি মাসে মান্থলি লিস্টে রেখেছে বিষয়টা, আচ্ছা। এবং সেটাকে মেনশন করে জানুয়ারি মাসে হিয়ারিং হবে আশা করি, এবং আশা করি ভালোই রেজাল্ট হবে। এবং মানে আমাদের টার্গেট যে কোনো হোক লোকসভার আগে একটা যাতে রায় বের করানো যায়, আমরা আমাদের অ্যাডভোকেটের উপরে সেই রকম প্রেশার রাখছি, এবং সেরকমই ডকুমেন্টেশন সব দিচ্ছি, এবং বিহার সরকারের যেটা করেছে সেটাও আমরা দেবো। কারণ মাননীয় বিচারপতি বিভিন্ন সময় সংশ্লিষ্ট আশেপাশের
প্রতিবেশী রাজ্যগুলোর উদাহরণ টেনে জিজ্ঞেস করেছে তাদের কত মাইনে কি ব্যাপার, তা তাদেরকে পরের দিন গিয়ে বলবো যে মাননীয় বিচারপতিকে দেখুন সর্বশিক্ষা কর্মীদের পাশের রাজ্যে এমনিতে 25,000 টাকা দিত, আমি স্যালারি স্ক্রিপ্টটা জোগাড় করেছি ওদের, আর ওদের তো এখন স্থায়ী করে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের অসুবিধা কোথায়? এইসব নানান প্রেক্ষাপটে আমার যেটা ব্যক্তিগত মনে হয় মানে সরকার কিছুটা হলেও চাপে পড়েছে, সেই জন্য আন্দোলনের কথাটা বলা হয়েছে। তবে এই আন্দোলন মানে এই সরকারকে চাপ দেওয়া মানে এই নয় যে এই সরকারকে পরিবর্তন করতে হবে, এই সরকারকে ছুড়ে ফেলে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে চেঞ্জ করে দিতে হবে, নামিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেলতে হবে, এইসব কোনো ব্যাপার নেই। একটাই গল্প যে 12 বছর ধরে 12 বছরে অত 5,000 টাকা মাইনে বাড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি অন্যান্য বিভিন্ন সেক্টরে মাইনে বাড়াচ্ছেন। তাহলে সবারটা যদি হয় আমরা কি অপরাধ করলাম? আমরাও তো এই দেশের নাগরিক, এই রাজ্যের নাগরিক, আমরাও তো আপনাকে ভোট দিয়ে পরিবর্তনের সরকার এনেছি, ঠিক আছে, তাহলে আমাদের প্রতি কেন এত বঞ্চনা, আমাদের প্রতি কেন এত রাগ? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। 2-4 জন কে কি বললো তার জন্য বৃহত্তর পার্শ্ব শিক্ষক পরিবারকে আপনি কেন বঞ্চিত করছেন? তাদের পরিবাররা আজকে অধিকাংশ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে সংসার চালানোর চিন্তায়, চিকিৎসা করাতে পারছে না আর্থিক দূরতার কারণে। একটা প্রাইমারি প্যারাডিজার মাত্র 9,500 টাকা পায়, 9,506 টাকা। আপনি বলুন তো একটা গ্যাসের দাম 1,100-1,100 টাকা, আপনি বলছেন 10,000 টাকায় সংসার চালানো যায় না, তাহলে আপনি কি করে বলুন 10,000 টাকার নিচে আমাদের মাইনে কি করে করুন? সুতরাং মাননীয়ার কাছে আমি জানি যে এইসব ভিডিও যেগুলো বা আপনারা সাক্ষাৎকার নেন এগুলো আইবির মাধ্যমে সরকারের কাছে পৌঁছায়। আমি এইটুকুই শুধু আবেদন রাখবো, আমরা কেউ সরকার বিরোধী নই, সরকার পরিবর্তন আমাদের লক্ষ্য নয়, আমাদের একটাই লক্ষ্য যে মাননীয়ার কাছে অনুরোধ যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাদের মাইনেটা অন্তত ভদ্রস্থ করা হোক, অন্তত 25,000 টাকার উপর করা হোক, যাতে আমরা একটু পরিবার নিয়ে ডাল বাঁচতে পারি। কারণ সবারই বাঁচার অধিকার এই পৃথিবীতে আছে, সবাই বাঁচতে চায় একটু ভালোভাবে। আমরা মাংস ভাত খেতে চাইছি না, অন্তত মাছ ভাত, বাঙালি তো অন্তত একটু মাছ ভাত খেয়ে যাতে থাকতে পারি, সেই ব্যবস্থা অন্তত করুন না। কারণ আপনি এত কিছু করছেন, শুধু এইটুকুই আপনি করছেন না। সুতরাং এইটুকু আপনি করতে পারেন, আমরা জানি, কেন করছেন না সেটা জানি না। সেই জন্য আবার আপনার চ্যানেলের মাধ্যমে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু অন্তত করুন, যাতে অন্তত সবার মাইনে 25,000 টাকার উপর। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।